শিগগির বাংলাদেশে আসছে জাতিসংঘের তদন্ত দল। জানাবো ছাত্র আন্দোলন দমনের নির্দেশ শেখ হাসিনার, গুলির নির্দেশ কামালের। জানাবো শেখ হাসিনার পরিণতি থেকে কি দিল্লি শিক্ষা নেবে, এবং সর্বশেষে জানাবো হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে বলছেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শিগগির বাংলাদেশে আসছে জাতিসংঘের তদন্ত দল। জাতিসংঘের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যাকাণ্ডের তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। এ লক্ষ্যে জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল শিগগিরই বাংলাদেশে আসবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি কথা বলেন। এ সময় প্রফেসর ইউনূস দেশের পুনর্গঠন ও মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংঘের সহযোগিতা কামনা করে। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা বাংলাদেশের ছাত্র আন্দোলনের সমর্থন এবং বিক্ষোভকারীদের নজিরবিহীন হত্যাকাণ্ডের সময় শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দাঁড়ানোর জন্য ভলকার তুর্ক এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানান। মানবাধিকার হবে ডক্টর ইউনূস প্রশাসনের মূল ভিত্তি এবং প্রত্যেক নাগরিকের সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হবে বলেও জানানো হয়েছে। ছাত্র আন্দোলন দমনের নির্দেশ শেখ হাসিনার, গুলির নির্দেশ কামালের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মারা যান রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকার মুদি দোকানি আবু সাইদ। ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাতে আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছিলেন। এমনকি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশকে ছাত্র জনতার মিছিলে গুলির নির্দেশ দেন। এতে ওই দিন আন্দোলন গড়ায় সহিংসতা এবং অনেকেই নিহত হন। মুদি দোকানি আবু সাইদকে হত্যার ঘটনায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলা হয়েছে। এস.এম. আমির হামজা নামের এক ব্যক্তি এ মামলা করেন। মামলার অভিযোগে এসব কথা উল্লেখ করেন বাদী। মামলা সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনকে আসামি করা হয়েছে। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন আদালত। এতে আরো বলা হয়েছে, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় নিরীহ ছাত্র জনতাকে আসামিরা পরস্পর যোগসাজশে হত্যা করেন। আইনের শাসন প্রতিষ্ঠা এসব হত্যার বিচার হওয়া আবশ্যক। আবু সাইদ হত্যা তদন্ত হলে অজ্ঞাত পরিচয় আরো তৎকালীন সরকারের মন্ত্রী, এমপি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের নাম উঠে আসবে। পদত্যাগের পর শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পদত্যাগ করে দেশ ছাড়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম মামলার আবেদন করা হয়। মামলার বাদী আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস.এম. আমির হামজা শাতিল। তিনি সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এ মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়েছে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে। ওইসব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। এতে অসংখ্য ছাত্র জনতা নিহত ও আহত হন। গত 19 জুলাই মোহাম্মদপুরে বছিলা 40 ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল। সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানি আবু সাইদ মাথায় গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই তিনি মারা যান। ভিকটিম আবু সাইদ একজন নিরীহ মানুষ, তিনি রাস্তা পার হচ্ছিলেন। সে সময় পুলিশের গুলিতে ঘটনাস্থলে মারা যান। আবু সাইদের পরিবার অত্যন্ত গরিব, তারা আইনের আশ্রয় নিতে পারছেন না। এই কারণে সচেতন নাগরিক হিসেবে আবু সাইদ হত্যার বিচার চেয়ে আদালতে মামলা করেছি। অভিযোগে আরো বলা হয়, নিহত সাইদকে তার গ্রামের বাড়ি পঞ্চগড়ের বোদায় নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয়। তার মা, স্ত্রী, ছেলে সন্তান সেখানে থাকেন। এ কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারগ। এজন্য বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এ মামলা করছি। বাদী আরো উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমনের নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীন পুলিশ সদস্যদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালান। পরস্পর যোগসাজশে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে, কাজে এর বিচার হওয়া প্রয়োজন। কথা হয় মামলার বাদী এস.এম. আমির হামজার সঙ্গে। তিনি বলেন, ভিকটিম আবু সাইদ একজন নিরীহ মানুষ, তিনি রাস্তা পার হচ্ছিলেন। সে সময় পুলিশের গুলিতে ঘটনাস্থলে মারা যান। পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর কোনো মামলা হয়নি এতদিন। আবু সাইদের পরিবার অত্যন্ত গরিব, তারা আইনের আশ্রয় নিতে পারছেন না। এই কারণে সচেতন নাগরিক হিসেবে আবু সাইদ হত্যার বিচার চেয়ে আদালতে মামলা করেছি। আশা করছি ন্যায় বিচার পাবো। এস.এম. আমির হামজা অভিযোগ করে বলেন, মামলা করার পর আমাকে ফ্রান্স থেকে এক ব্যক্তি হত্যার হুমকি দিয়েছেন। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। শেখ হাসিনার পরিণতি থেকে কি দিল্লি শিক্ষা নেবে?
বিষয়টা কাকতালীয় বটে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে উড়াল দিতে বাধ্য হওয়ার 24 ঘন্টা আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2029 সালের পর অবশ্যম্ভাবীভাবে বহাল থাকার কথা বলছিলেন। শেখ হাসিনা ঠিক যেভাবে তার অপরিহার্য কথা বিশ্বাস করতেন, ঠিক সেভাবেই ভারতীয় প্রধানমন্ত্রীর ডান হাত নিজেকে তো বটেই, সম্ভবত তার নেতাকেও এটা বিশ্বাস করাতে চেয়েছেন যে মোদী হাল ধরে না থাকলে ভারত ধ্বংস হয়ে যাবে। গত রোববার চণ্ডীগড়ে এক সমাবেশে অমিত শাহ বলেন, বিরোধীরা যা ইচ্ছা তা বলতে পারে, তবে আমি এটা পরিষ্কার করে দিচ্ছি যে 2029 সালে প্রধানমন্ত্রী আবার ক্ষমতায় আসবেন। কতটা ঔদ্ধত্যপূর্ণ দাবি ভাবা যায়। অবশ্যই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাথমিক লক্ষ্য হলো সব গণতান্ত্রিক ও সাংবিধানিক অংশীজনকে এই বার্তা দেওয়া যে 2 মাস আগে লোকসভা নির্বাচনের মাধ্যমে ভোটাররা মোদী শাসনকে তিরস্কার করলেও তা গুরুত্ব সহকারে না নেওয়া। অবশ্যই যখন উজ্জীবিত বিরোধীরা সংসদে তাদের সক্রিয় উপস্থিতি অনুভব করাচ্ছেন, তখন মোদীর কোটা বিরোধিতার উদ্বিগ্ন হওয়ার কারণ আছে বৈকি। কারণ প্রশাসন ও বিচার বিভাগে অনেকেই আর তাদের প্রতিশোধ পরায়ণ কর্মসূচি বাস্তবায়নে তেমন উৎসাহ দেখাবেন না। অবশ্যই মোদীর সরকার এটা অবগত আছে যে লখনৌ থেকে শুরু হওয়া বিজেপির মধ্যে অস্বস্তি ও অবাধ্যতার গুঞ্জন এখন একটি সমালোচক গোষ্ঠীকে রূপান্তরিত হচ্ছে। সম্প্রতি শেখ হাসিনা নির্বাচিত হয়েছিলেন এমন একটি ব্যবস্থার মাধ্যমে যার গ্রহণযোগ্যতার ঘাটতি ছিল। বিরোধী দলগুলো নির্বাচন প্রক্রিয়া বর্জন করে, অবাধ ও সুষ্ঠু ভোটের কোনো ভানও করা হয়নি। আমাদের নিজ দেশে অনেকে মনে করেছিলেন যে নির্বাচন কমিশনের উপর মোদী সরকারের কঠোর নিয়ন্ত্রণ থাকায় বিজেপি বিরোধী দলগুলো 2024 সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে দূরে থাকা উচিত হবে। তবে নির্বাচনী বন্ড নিয়ে সর্বোচ্চ আদালতের রায়ের ফলে নিন্দুকেরা সার্বিকভাবে সংবিধানের উপর কিছু বিশ্বাস ফিরে পাবে। তারপরে নির্বাচন কমিশন সবার কাছ থেকে নিঃশর্ত মর্যাদা অর্জনে ব্যর্থ হয়, আর এটাই হলো বিরোধীদের সবচেয়ে বড় দায়বদ্ধতা। প্রত্যেক অংশীজনকে ভারতের রাষ্ট্রপতি থেকে প্রধান বিচারপতি, লোকসভার স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যান হয়ে প্রত্যেক গভর্নর পর্যন্ত সবাইকে এটা দেখিয়ে দেওয়া যে যদি গণতান্ত্রিক বিরুদ্ধ কণ্ঠস্বরকে উচ্চকিত করতে দেওয়া না হয় তাহলে তা থাকবে। তা হলো রাস্তার কোলাহল। ঢাকায় যা ঘটেছে তা থেকে মোদী শাহদলের সংযত হওয়া প্রয়োজন। ইন্ডিয়া এক্সপ্রেস ও সঙ্গে এক সাক্ষাৎকারে শেখ হাসিনার সরকার সম্পর্কে নিজের পর্যবেক্ষণ তুলে ধরতে গিয়ে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই সরকার একটা মিথ্যা রচনার কারখানা, যারা ক্রমাগত মিথ্যা মিথ্যা ও মিথ্যা বলে গেছে এবং নিজেদের রচিত মিথ্যা বিশ্বাস করতে শুরু করেছে। প্রতিটি নির্বাচিত স্বৈরতন্ত্রে এই জোরাজুরি দেখা যায়। তথ্য ও পরিসংখ্যানের ক্ষেত্রে মোদী সরকারের আচরণে একই ধরনের দুর্বলতা পরিলক্ষিত হয়। এরা সব আন্তর্জাতিক প্রতিবেদন ও মতামত প্রত্যাখ্যান করেছে, এমনকি গণতন্ত্রের স্বাস্থ্য পরিমাপের সব আন্তর্জাতিক মানদণ্ড ও মাপকাঠি নাকচ করে দিয়েছে। নাগরিক সমাজ ও তাদের সমালোচনাকে এই বলে নাকচ করেছে যে তারা আসলে ভারত মাতার বদনামকারী এবং দেশের স্থিতিশীলতা বিনাশ করতে চায়। এখন মুখের উপর ভোটারদের চপেটাঘাত খেয়েও তা হজম করতে পারছে না, আর তাই মোদীর লোক লস্করের ডিজিটাল মাধ্যমে সব মুক্ত কণ্ঠ রুদ্ধ করতে চাইছে। গত 10 বছরে এটা যথেষ্ট স্পষ্ট হয়ে গেছে যে জাতীয় শাসনের সমস্যা ও জটিলতা নিরসনে নরেন্দ্র মোদীর প্রকল্প কোনো সমাধান দিতে পারেনি। আত্মপ্রশংসা ও আত্মপ্রচারণা বাদ দিলে মোদীর এক দশকের সরকার অদক্ষতা, অসংবেদনশীলতা ও অক্ষমতার ভরপুর। আর তা হয়েছে এজন্য যে একটা বিভ্রান্তকর ও ঔদ্ধত্যপূর্ণ জায়গা থেকে দাবি করা হয়েছিল যে একজন শত দুর্নীতিমুক্ত কাণ্ডারি ভঙ্গুর ব্যবস্থা মেরামত করতে পারে। 10 বছর পর ভারত অধিকতর দুর্নীতি প্রবণ না হলেও 2014 সালে যে জায়গা ছিল সেই জায়গাতেই আছে। এটা অধিকতর অন্যায্য, বৈষম্য প্রবণ ও অগণতান্ত্রিক হয়ে উঠেছে। বাংলাদেশে প্রতিটি ভালো স্পন্দন, প্রতিটি সুস্থ ধারা, প্রতিটি প্রশংসাযোগ্য রাষ্ট্রাচার, প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে এক ব্যক্তির মহিমা ও ক্ষমতার স্বার্থে উৎকর্ষে দুষ্ট করা হয়েছে। আর আমরা এখন বাংলাদেশ মডেলের সঙ্গে প্রেমের বাঁধন তৈরির কাছাকাছি চলে এসেছি। শাসক গোষ্ঠীর আত্মদুর্নীতি মোদী সরকারের ন্যায্যতার দাবিকে গিলে খেয়ে ফেলেছে। বাংলাদেশের ঘটনা আমাদের গুরুত্বের সঙ্গে এটা মনে করিয়ে দিচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে দাবি করুন না কেন, গণতন্ত্র কখনো রাজা বা সম্রাটকে নির্বাচিত করে না। গণতন্ত্র বেছে নেয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকে এবং তার সংবিধান প্রদত্ত বৈধতা থেকে। একটি গণতান্ত্রিক সরকার মানে হলো জবাবদিহিমূলক সরকার। বিজেপি ও আরএসএস যদি মনে করে যে তারা সাংবিধানিক প্রক্রিয়াকে অপব্যবহারের মাধ্যমে গণতান্ত্রিক জবাবদিহি নিশ্চিত করার প্রাতিষ্ঠানিক ব্যবস্থার বিকৃতি ঘটাতে পারবে, তাহলে তারা মারাত্মক ভুল করবে। ইতিহাসের অমুক সত্য হলো প্রত্যেক একনায়কই মনে করে যে তারা তাদের দেশে এক অভূতপূর্ব সমৃদ্ধি ও শান্তি বয়ে আনতে পারবে যদি শুধু তারা দেশের মধ্যে নাগরিক সমাজের বিরক্তিকর কণ্ঠস্বর ও বিরোধীদের সমালোচনাকে থামিয়ে দেয়। শেখ হাসিনা প্রথম ও শেষ শাসক নন যিনি এই মোহের ফাঁদে পড়েছিলেন। প্রত্যেক শাসকই উন্মাদনায় মেতে ওঠে, আর শেষ পরিণতি সেনাবাহিনীর অথবা উন্মত্ত জনতার শাসকের প্রাসাদ তছনছ করে দেয়। শেখ হাসিনা ত্রুটিপূর্ণ ব্যক্তিগত শাসন, আদালতের পরিণতি থেকে যথাযথ শিক্ষা নেওয়ার মতো প্রজ্ঞা ও বিচক্ষণতা আমাদের এখানে অমিত শাহ ও জেপি নাড্ডার আছে বলে কেউ মনে করে না।
তবে যে কেউ আস্থাবান হতে পারে যে ভারতের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আবার তাদের শক্তি অর্জন করবে এবং মোদী সরকারের নিরাময় না হওয়া সমস্যাগুলোর বিরুদ্ধে সোচ্চার হবে। ঢাকার পরিণতি নয়াদিল্লির পুনরাবৃত্তি হওয়ার কোনো দরকার নেই। হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব গুম খুনের বিচার করতে হবে, পুলিশ জড়িত থাকলে তাদেরও বিচার করতে হবে। মির্জা ফখরুল বলেন, সারা দেশে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, তাদের শাহাদাতকে অর্থবহ করার জন্য, তাদের আত্মত্যাগকে অর্থবহ করতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের সব ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। হাসিনা ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। বলেন, খুব বড় গলায় বলতেন, আমি পালাবো না, আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, কোনোদিন পালাই না, কিন্তু আজ লেজ গুটিয়ে পালিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাসিনার বিচার করতে হবে, হাসিনার মন্ত্রিসভার সদস্যদের লুটপাট ও খুনের বিচার করতে হবে। বিচার শুরু হয়েছে, আল্লাহ করে দিয়েছেন, আল্লাহর মায়ের দুনিয়ার বাইট, ধর্মের কল বাতাসে নড়ে, তারা আজ নিজেরাই পালিয়েছে আর দেশের মানুষ জেগে উঠেছে। ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ওই ভদ্রলোক কোথায় যিনি বারবার বলতেন পালাবো না? ফখরুলের বাড়িতে গিয়ে উঠবো, কোথায় উঠেছে এখন কেউ জানে না, আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি, আসেন আমার বাসায় আসেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আবু সাইদ বুকে রক্ত দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে, যে ইতিহাস তরুণদের আত্মত্যাগের ইতিহাস। ফ্যাসিবাদী খুনি সরকারের পতনের দাবিতে শত শত মানুষ বুকে রক্ত ঢেলে দিয়েছে। লাখো মানুষ যখন গণভবনের দিকে যাচ্ছিল তখন হাসিনা ভয়ে পালিয়ে গেলেন। শেখ হাসিনা পালিয়ে গেলেও চুপ করে বসে নেই, ভারতে বসে ষড়যন্ত্র করছেন। আমরা সম্প্রীতির সমাবেশ করছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একসঙ্গে নতুন স্বাধীনতাকে সুসংগত করতে সম্প্রীতির সমাবেশ করছি, বলেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।